এই বস্তুটি সরাসরি আগ্নেয়গিরি থেকে এসেছে, কোনোটা আবার সমুদ্রের তলদেশ থেকে এসেছে, কোনোটা আবার প্রচন্ড চাপে পিষ্ট হয়ে তৈরি হয়েছে। এখানে বিভিন্ন ধরনের পাথর আছে, কিন্তু প্রত্যেকটা পাথরের বৈশিষ্ট্য আলাদা আলাদা। আমরা আজকে জানবো কোন পাথর থেকে গ্যাস আসছে, কোন পাথর থেকে তেল আসছে এবং কোন পাথর থেকে আমরা পানি পাচ্ছি। স্যার, রক মানে পাথর, আমরা তো সাধারণ মানুষ যেভাবে দেখি যে সব পাথর একই রকম, ঠিক আছে, কিন্তু এগুলোর তো আসলে পার্থক্য আছে। মানে আমরা কিসের উপর ভিত্তি করে এই পাথরগুলোকে, এই রকগুলোকে ডিফারেন্সিয়েট করতে পারি? পাথর বা রক আমরা যেটা বুঝি এটা আসলে আর কিছুই না, এটা মিনারেলের একটা অ্যাসেম্বলেজ। অর্থাৎ যে সকল মিনারেল আমরা পাই আগ্নেয়গিরি থেকে জমে, যে মিনারেলগুলো ফর্ম করে সেরকম জমেই পাথর ফর্ম করে। তো আমরা আসলে পাথর যদি একটা ভাঙতে থাকি তাহলে আলটিমেটলি এটা আমি ভেঙে শেষ পর্যন্ত মিনারেলস, ছোট ছোট বিভিন্ন মিনারেলস। এখন পাথর দেখতে সব পাথর মনে হলো, বাট অ্যাকচুয়ালি সব পাথর সেম না। যেমন আপনি যদি খেয়াল করেন এই পাথরটা যতটা শক্ত, এই পাথরটা ঠিক ততটা বেশি শক্ত না। আপনি ধরলেই বুঝতে পারবেন এটা অনেক বেশি হার্ড আর এটা অনেক বেশি সফট। মানে অনেক বেশি সফট না, মানে তুলনামূলক সফট। নিশ্চয়ই রক এত সফট হবে না। তো মূলত এখানে 3টা ট্রে আছে, আপনি দেখতে পাচ্ছেন। তো 3টা ট্রেতে আমরা 3 ধরনের রককে আলাদা করে রেখেছি। তো এটা হলো এই পাশে যে রকটা, এই সবকটা রকে আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা বলতে? আগ্নেয় শিলা এটা ইংরেজিতে বলে ইগনিয়াস রকস, অর্থাৎ যেটা একদম সরাসরি ম্যাগমা বা লাভা থেকে ফর্ম করেছে। মানে আগ্নেয়গিরির কথা যে একদম আগ্নেয়গিরি থেকে। অর্থাৎ ধরেন যে আমার আর্থের ভিতরে যে গলিত উত্তপ্ত যে ম্যাগমা, সেটা জমে যে পাথর হলো, অথবা এটা যখন বাইরে চলে আসলো, ঠিক ডিরেক্টলি ওই লাভাটা, মানে ম্যাগমাটা যেটা লাভা হয়ে গেল বাইরে আসলো, এটাকে লাভা বলে, ওটা থেকেও যে রকটা ফর্ম করবে ওইটাও ইগনিয়াস রক। অর্থাৎ ইগনিয়াস রক আমরা 2 ভাবে ভাগ করতে পারি। তাহলে একটা হলো আর্থের ভিতরেই হয়ে যায়, ম্যাগমাই আপনার সলিডিফাই হয়ে, আর একটা হতে পারে সারফেসে এসে এটা সলিডিফাইড হলো। এখন এটা খুবই অদ্ভুত, কারণ হলো আপনার একটা ম্যাগমা এত বেশি গরম, অনেক বেশি হট থাকে, তারপরও এটা যখন সারফেসে আসে এটা ওর হিমাঙ্কে পৌঁছে যায়, এবং হিমাঙ্কে পৌঁছানোর পরে বিভিন্ন মিনারেল অ্যাসেম্বলেজ হয়ে এক একটা রক ফর্ম করে। তাহলে আমরা আগ্নেয় শিলাকে 2 ভাগে ভাগ করলাম, একটা ইন্ট্রুসিভ যেটা ভিতরেই হয়ে যায়, আর একটা এক্সট্রুসিভ যেটা বাইরে হয়ে যায়। এখানে কি কোনোটা ভিতরে হয়েছে? হ্যাঁ, যেমন এইটাই ভিতরে হয়েছে। যেমন নর্মালি যেগুলো ভিতরে ফর্ম করে সেগুলো আস্তে ধীরে এটা ঠান্ডা হয়। স্যার, ভিতরে বলতে তো আগ্নেয়গিরির ভিতরেই হয়েছে, তাই না? সেটা হলো সাবসারফেসে, অর্থাৎ মাটির নিচে, পাথরের নিচে আমরা যে রকটা পাবো সেটা হলো আপনার ইন্ট্রুসিভ ইগনিয়াস রক। তো এখানে যেহেতু আপনার খুব ধীরে ধীরে ঠান্ডা হয়, এটাকে স্লো কুলিং বলি আমরা। তো প্রতিটা মিনারেল তার ক্রিস্টাল ফর্ম করতে পারে। তো আমরা খুব সুন্দরভাবে ক্রিস্টালগুলো দেখতে পারি যে এই ক্রিস্টালগুলো ফর্ম হলো। তো এটাকে ইন্ট্রুসিভ ইগনিয়াস রক বলি। কিন্তু আপনি সেই তুলনায় যদি এই রকটা দেখেন বা এই রকটা দেখেন, এখানে কিন্তু এত ভালো করে কোনো মিনারেল বোঝা যাচ্ছে না। তার মানে এটা এত র্যাপিড কুলিং হয়েছে, বাইরে আসার পরে খুব দ্রুত র্যাপিড কুলিং হয়ে গেছে, তার জন্য মিনারেলগুলো ক্রিস্টাল ফর্ম করতে পারে নাই। তো দেখা গেছে এটাকে আমরা বলি এক্সক্লুসিভ ইগনিয়াস রক। যদিও আরও অনেক ক্লাসিফিকেশন আছে, বাট মূলত আমরা ইগনিয়াস রককে কোথায় ফর্ম করতেছে এটার ভিত্তিতে 2 ভাগে ভাগ করতে পারি। একটা হলো সাবসারফেসে, মানে সারফেসের নিচে, আর একটা হলো সারফেসের উপরে। বাট ফর্ম হচ্ছে কিন্তু আগ্নেয়গিরি থেকেই, কখনো ম্যাগমা কখনো লাভা। আচ্ছা, তাহলে এই পাথরগুলোর মধ্যে এইগুলো কি ধরনের পাথর? আচ্ছা, এইটা হলো ইগনিয়াস রক চলে গেল। এখন ধরেন এই ইগনিয়াস রকটাতেই কোনো একটা টেম্পারেচার প্রেসারে এর মধ্যে কোনো কেমিক্যাল চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, রাসায়নিক কোন একটা পরিবর্তন হয়ে এটা অন্য একটা কেমিক্যাল ফর্ম করলো, এবং অন্য একটা মানে কি বলা যায় রাসায়নিক পদার্থই তৈরি হয়ে গেল। তখন এটার যে রাসায়নিক পরিবর্তনের ফলে যেই রকগুলো ফর্ম করে এদেরকে আমরা মেটামরফিক রক বলি, বাংলায় বলে রূপান্তরিত শিলা। আচ্ছা, যেমন ধরেন এইটা থেকে আমার এটা হতে পারে। এখন রূপান্তরিত শিলা যেহেতু শুধু কি আগ্নেয় শিলা থেকেই হবে জরুরি না, অলরেডি এক্সিস্টিং একটা রূপান্তরিত শিলা, সেটা থেকেও আরেকটা রূপান্তরিত শিলা হতে পারে। আবার আমরা আরেকটা টাইপ এখনো পড়ি নেই, সেটা হলো পাললিক শিলা। পাললিক শিলা হলো আপনার এই আগ্নেয় শিলা হোক বা রূপান্তরিত শিলা হোক, এরা যখন বিভিন্ন আবহাওয়ার কারণে, পানি, বাতাস অথবা মানসিক কারণে হতে পারে, পশু পাখি দ্বারা হতে পারে, এদের যে মিনারেল গ্রেইনগুলো ক্ষয়প্রাপ্ত হয়, এটাকে আমরা ওয়েদারিং বলি, বা সরে যাওয়াটাকে আমরা ইরোশন বলি। তো এরকম সরে যে আরেক জায়গায় যদি জমে এবং সেখানে সলিডিফাই হয়ে যদি পাথর হয়, তখন এটাকে আমরা বলি পাললিক শিলা। তার মানে পাললিক শিলা এটা থেকেও হতে পারে, আবার আগ্নেয় শিলা থেকেও হতে পারে। তার মানে আমরা বেসিক যে শিলা, মানে পাথর যেটা বলছি, এটা বেসিক পাথর, তাহলে কি আগ্নেয় শিলা, যেহেতু প্রথম আগুন থেকে এটা হলো। আমরা যেগুলো জাফলং এ বা আমাদের বাংলাদেশে যেগুলো পাচ্ছি, এগুলো কি ধরনের শিলা? আচ্ছা, বাংলাদেশে আমরা নরমালি পাহাড়গুলোতে আমাদের ট্রেকিং করি, যে পাহাড়ে যে শিলাগুলো থাকে, এগুলো আসলে সবই পাললিক শিলা।
পাললিক শিলা। ইভেন আমরা যেটা নিয়ে অনেক বেশি ফ্যাসিনেটেড থাকি, ফসিল অথবা আমাদের ফসিল ফুয়েল যেটা তেল গ্যাস বলি, এই সবই পাললিক শিলায় পাওয়া যায়। মানে ফসিল ফুয়েল, তেল, গ্যাস যা আছে সব এই পাথরগুলোর মধ্যে এই পাওয়া যাচ্ছে। পাথরগুলো পাওয়া এই যায়। পাথরগুলো তাহলে কি পাথর? এগুলো পাললিক শিলা বা সেডিমেন্টারি রক। সেডিমেন্টারি রক, এগুলোতে পাওয়া যাচ্ছে। তো আমরা সাদা পাথর বলি, তারপরে সিলেটে যে সাদা পাথর আছে, ভোলাগঞ্জের, এই সাদা পাথরটা কোন ধরনের রকের মধ্যে পড়ে? আচ্ছা, সাদা পাথর কিন্তু অ্যাকচুয়ালি কোনো রকের নাম না, এটা অ্যাকচুয়ালি একটা মিনারেলের নাম, কেওলিনাইটের মিনারেলটার নাম। তো এইটা কালারটা সাদা, একদম চকের মতো। তো ওই মিনারেলটার মানে কি বলে অ্যাবান্ডেন্স ওই জায়গাটা তো অনেক বেশি ছিল ভোলাগঞ্জে, তো এর জন্য ওই জায়গাটার নাম হয়ে গেছিল সাদা পাথর। মানে ভোলাগঞ্জে যে সাদা পাথর পাওয়া যাচ্ছে, এই পাথর আসলে পাথর না, এটা অ্যাকচুয়ালি মিনারেল, মানে ছোট সাদা ছোট পাথরের মিনারেল। পাথরগুলো পাথর না, এগুলো হচ্ছে মিনারেল। মিনারেল, তবে এই মিনারেলগুলা কোনো পাথরের মধ্যেই ছিল, কারণ মিনারেল দিয়েই পাথর হয়, মিনারেল অ্যাসেম্বলেজ হয়ে পাথর হয়। সো ওই পাথরগুলো ভেঙেই কেওলিনাইট মিনারেলের অনেক অ্যাবান্ডেন্স ছিল এই জায়গাটাতে, এই জন্য নাম হয়ে গেছিল ভোলাগঞ্জের সাদা পাথর। বাট অ্যাকচুয়ালি জায়গাটার নাম তো ভোলাগঞ্জ। তো সাদা পাথর বলতে ওই কেওলিনাইট বা চুনা টাইপের যে মিনারেলটা আছে সেটাকে বোঝায় আর। আচ্ছা, আমরা যদি আর্থ সারফেসের কথা ধরি, মানে ভূপৃষ্ঠ আর কি, আমরা যে মাটির উপর দাঁড়িয়ে আছি, বাংলাদেশের পুরো যে সারফেসটা, এটাও তো কোনো না কোনো রক দিয়ে তৈরি, তাই না? এটা আসলে কি ধরনের রক? এটা কি ইগনিয়াস রক নাকি মেটামরফিক নাকি সেডিমেন্টারি রক? আচ্ছা, এভাবে যদি বলেন, আমরা নর্মালি কোনো জায়গায় ফিল্ডে গেলে আমরা যখন যাই বা আপনি যখন ঘুরতে যাবেন, কক্সবাজারে একটা দেখলেন একটা পাহাড় উপরে উঠে আছে, এরা সবাই আসলে সেডিমেন্টারি রক। এবং আমাদের বাংলাদেশকে আসলে দুই ভাগে ভাগ করা যায়। একটা ভাগটা হলো আমাদের সাউদার্ন পার্ট, হ্যাঁ, যেই পার্টটাতে ধরেন আমাদের চিটাগাং, তারপরে ইভেন সিলেটও কিছু পড়ে গেছে, সিলেটের এরিয়া, এই এরিয়াগুলোতে মূলত আমাদের অনেক একটা ডিপ সেডিমেন্টারি একটা থিকনেস পাওয়া যায়। মূলত চিটাগাং এরিয়াটাতে জিওসিনক্লাইন বলে 22 কিলোমিটার থিক পাললিক শিলা রয়েছে। আচ্ছা, ঠিক আছে। আর যদি আপনি একটু নর্থ বেঙ্গলের দিকে চলে যান, ধরেন আপনি উত্তরবঙ্গে, ধরেন আপনি পাবনা চলে গেলেন অথবা আপনি দিনাজপুর চলে গেলেন, এখানে কোল পাওয়া যায়, খেয়াল করছেন? কয়লা পাওয়া যায়। হ্যাঁ। So, কয়লা হয় কিন্তু নর্মালি আপনার অনেক গন্ডোয়ানা টাইপের যে রকগুলো, অর্থাৎ প্রিক্যাম্বিয়ান রক, অনেক আগের ইগনিয়াস টাইপের রকগুলোতে। তো ওই জায়গাটাতে দেখা যায় একটু ইগনিয়াস টাইপের রক বেশি, কিন্তু সারফেস আপনি কখনো ইগনিয়াস ওইরকম পাবেন না। সারফেসে অলওয়েজ উপরে পাললিক শিলাই আছে, কিন্তু আপনি কিছু দূর হয়তো যদি ড্রিল করে যান বা কিছু দূর নিচে গেলেই আপনি পাই যাবেন হলো ওখানে ইগনিয়াস রক। বাট আমাদের এখানে 22 কিলোমিটার যেতে হবে আপনার, তারপরে হয়তো মানে আমরা এজন্যই কি মাটি খুললে একদম নিচের দিকে শক্ত পাওয়া যায় এমন? হ্যাঁ, শক্ত বলতে সবই তো শক্ত বলতে গেলে, তবে তুলনামূলক বেশি শক্ত পাবেন ওই উত্তরবঙ্গে একটু দ্রুত, কিন্তু যদি আপনি সাউথের দিকে আসেন তাহলে অনেক দেরিতে পাবেন, 20-22 কিলোমিটার পরে পাবেন। আচ্ছা, আমরা যদি এখন পুরো ব্যাপারটাকে দেখি, যে যে পাথরের ধরন, যদিও আমরা সবাই সাধারণ মানুষ যেভাবে ভাবছে, সাধারণ মানুষ তো এটাকেও পাথর বলে, এটাকেও পাথর বলে, এটাকেও পাথর বলে, সবই পাথর। এই যে এইটার যে বৈজ্ঞানিক ভিত্তি আমরা যে ডিফারেন্সিয়েট করেছি, যে এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এগুলো আসলে কাজ কি? এটা কোন কাজে ব্যবহার হয়, এটা কোন কাজে ব্যবহার হয়, বা এটাই বা কোন কাজে ব্যবহার হয়? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কারণ হলো আমাদের যে কনস্ট্রাকশন সেক্টর আপনি যদি ধরেন, মানে বিল্ডিং কনস্ট্রাকশন বলেন, রাস্তাঘাট বলেন, অবকাঠামোগত যত উন্নয়ন, এই সবকটাই মূলত, বা আপনি যদি রেল লাইনে যান, রেল লাইনে দেখবেন কত পাথর পড়ে আছে। আপনি যদি সিলেটে জাফলং এ যান, বিছানাকান্দি যান, দেখবেন প্রচুর পাথর এরকম পড়ে আছে। এরা সবাই কিন্তু ইগনিয়াস আর মেটামরফিক রক, মানে এই দুইটা রক, অর্থাৎ এগুলো অনেক হার্ড। সো হার্ড রক আমাদের একটা, বলতে পারেন যে আমাদের একটা সম্পদ। সো হার্ড রক মাইনিং করে আমরা হার্ড রক দিয়ে অনেক কিছু করতে পারি এই কনস্ট্রাকশন সেক্টরে, এবং প্রতিটা কনস্ট্রাকশন সেক্টরেই আপনার হার্ড রক সবচেয়ে ভ্যালুয়েবল একটা অ্যাসেট বলতে পারেন। আর সেই পক্ষান্তরে আপনি যদি সেডিমেন্টারি রক ধরেন, এখন মানে পুরো বৈশ্বিক অবস্থায় কিন্তু কন্ট্রোল হচ্ছে তেল গ্যাস নিয়ে। সো যত তেল গ্যাস বলেন, এই সব কিছুই হয় হলো আপনার সেডিমেন্টারি রকে। মানে এই রকটার মধ্যেই তেল গ্যাস যা আছে সবকিছু এই তেল গ্যাস, এই সেডিমেন্টারি রকই হয়। তো বাংলাদেশে যেমন আপনার দেখেন যে আমাদের যথেষ্ট পরিমাণ গ্যাসই আছে, বলবো না যে অনেক বেশি, পর্যাপ্ত, কিন্তু গ্যাস তো আছে। এই গ্যাসটা ফর্ম করেছে কিন্তু সেডিমেন্টারি রকই, এবং পৃথিবীর সব জায়গাতেই সেডিমেন্টারি রক থেকে আসলে এই তেল গ্যাস উত্তোলন করা হয়। ইভেন আপনি তেল গ্যাস বাদ দেন, আমাদের জীবনের অপর নাম কি? পানি। এই পানিও আসে সেডিমেন্টারি রক থেকে। আচ্ছা, মানে এই পাথর থেকেই পানি আসছে, এই পাথর থেকে পানি আসছে। এই পাথরের ভিতরেই যে পোর স্পেস বা ফাঁকা স্থান থাকে, ওখানেই পানি জমে, ওটাকে আমরা অ্যাকুইফার বলি, ওখান থেকে আমরা পানি উঠাই। যেমন আমাদের ঢাকায় এখন ডিপ টিউবওয়েল করা লাগতেছে, কারণ কি আমাদের উপরের লেয়ার থেকে আমরা পানি সব উঠে ফেলছি, এখন আমরা আরো ডিপ থেকে পানি উঠাই। তার মানে কি আমরা বলতে পারি যে ঢাকার যে লেয়ার আছে, এই লেয়ার এই পাথর দিয়ে ভরা ছিল, আগে আমরা পানি উঠিয়েছি এই পাথরের মাঝে মাঝে অংশ, তারপরে এখানকার পানি শেষ, এখন আবার নিচেও এই পাথরই আছে, হয়তো অন্য একটা রকম, মানে সেডিমেন্টারি রকই আছে, বাট সেডিমেন্টারি রক তো অনেক টাইপের আছে।
স্যান্ডস্টোন আছে, শেল আছে। তো ওইরকম একটা রক ফরমেশনের পানি শেষ, আমরা এখন আবার অন্য রক ফরমেশনে যাচ্ছি আর কি। এরকম মানে যত বেশি আমরা ইউজ করতেছি তত বেশি আমাদের ডিপে যাওয়া যাচ্ছে। আচ্ছা, আমরা বিল্ডিং এর কথা বললাম শুরুর দিকে, যে বিল্ডিং এ ব্যবহার হয় ইগনিয়াস আর মেটামরফিক রক, কিন্তু বিল্ডিং এ তো আমরা ইটও ব্যবহার করি। ইট কি কোনো ধরনের রকের মধ্যে পড়ে নাকি? ইট অ্যাকচুয়ালি এটা একটা মিনারেল আছে, ক্লে মিনারেল বলে। মূলত ক্লে মিনারেল, এই জাতীয় মিনারেল গুলো যখন বার্ন করে, পুরানোর পরে এটা শক্ত ইটে পরিণত হয়। কিন্তু এর সাথে যে সিমেন্ট ইউজ করা হয় ওগুলোও দেখা যায় কোনো একটা মিনারেলই, কোনো মিনারেলের সিমেন্ট শিল্পে কিন্তু মিনারেলের অনেক বড় ভূমিকা আমাদের যে সিমেন্ট শিল্পে। বা আপনি যদি ধরেন এই যে কি বলে এটাকে, কাঁচ শিল্প, কাঁচ শিল্প তো আপনার মিনারেলের খুব ভূমিকা। তো মিনারেলগুলো ওখানে মূলত ভূমিকা পালন করে রাদার দেন রক। তবে কনস্ট্রাকশনে আপনি যে ভাঙা পাথরগুলো দেখেন, যেটা আপনার সিমেন্টে ঢালাইয়ের সময় ইউজ করা হয়, এগুলো সব হলো ইগনিয়াস আর মেটামরফিক রক। অসংখ্য ধন্যবাদ স্যার, আমাদের রক মানে পাথর নিয়ে খুব সুন্দর ব্যাখ্যা করার জন্য। ধন্যবাদ।